সুস্থ হয়ে বাসায় ফিরে মিঠি। ইতিমধ্যে তার ক্লাস শুরু হয়ে গিয়েছে। সকালবেলা ব্রেকফাস্ট করে রেডি হয়ে লিভিং স্পেসে আসে। ঠিক তখনই গট আওয়াজ তুলে এই ল্যাবরেটরিতে যেতে নেয় আবরিশাম। শোনো, পিছু ফিরে সে কিছু বলবে? বলছি, তোমার মা হসপিটালে চলে গিয়েছে আফওয়ানও। তো ওকে একটু কলেজে পৌঁছে দাও, আজ থেকে ওর ক্লাস শুরু। আমি কারো ড্রাইভার নই, দ্যাট সো সরি। বেয়াদবি কম করো, সবসময় তোমার তেড়ামো উত্তর। আপনি বসে আছেন কেন, দিয়ে আসুন। আজ আমার শরীর খারাপ লাগছে, দেখো না অফিসে যাইনি, নয়তো আমিই নিতাম। যেচে পড়ে তোমাকে বলতাম না। একটু নরম হলো আবরিশাম, 2 কদম এগিয়ে এলো, কপালে হাত রেখে চেক করলো শরীর কিছুটা গরম। জ্বর এসেছে জ্বর এসেছে মেডিসিন নিন নাই কেন? জ্বর এসেছে মেডিসিন নেন নাই কেন? নীরব রইলেন তিনি। বাবার পাশে বসলো আবরিশাম। একজন সার্ভেন্টকে ইশারা দিল তার বাবার ঔষধ পত্রের বাক্সটা আনতে। নিয়ে আসতেই ডায়াবেটিস এবং প্রেশার চেক করলো। আপনার ডায়াবেটিস কমে গিয়েছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না কেন? কিছু বললেন না তিনি। ওনার আর খাওয়া দাওয়া। একপাশে দাঁড়িয়ে রইল মিঠি। আবরিশাম ভুলেও একবারও তাকালো না তার দিকে। চিনি দিয়ে চা খাও, আর একটু ঘন ঘন খাওয়া দাওয়া করো। ডায়াবেটিস বাড়াতে হবে, অর্থাৎ নিয়মিত রাখতে হবে, বেশিও না আবার কমও না, নয়তো শরীর আরও খারাপ হয়ে পড়বে। আচ্ছা খাবো, ওর সময় হয়ে গিয়েছে, ওকে দিয়ে আসো। কলেজের প্রথম দিন আজ, তাই চিনবে না কিছু। হাঁটা ধরল আবরিশাম। ওর সাথে যাও মিঠি। সায় দিয়ে অস্বস্তি নিয়ে আবরিশামের পিছু পিছু গেল। ভাবল এটা বাংলাদেশ নয় যে সে আগের মতো স্বাধীনতা পাবে। আমেরিকায় এসেছে, তার স্বাধীনতা শেষ। আবরিশাম উঠে বসতেই মিঠিও উঠে বসলো। সারা পথ নীরব রইল দুজনে। আবরিশাম তাকালই না, মনে হচ্ছে কেউ নেই তার পাশে। কলেজে নামিয়ে দিয়ে চলে গেল ল্যাবরেটরিতে। হতভম্ব হয়ে আবরিশামের যাওয়ার পানে তাকিয়ে রইল মিঠি। মানুষটা এমন কেন? যেই না স্বার্থে লাগলো সেখান থেকেই ইগনোর শুরু, যেন চেনেই না। এ নাকি তাকে আবার ভালোবেসেছে। মানুষ বড়ই অদ্ভুত। যখন ভালোবাসে তখন মন প্রাণ উজাড় করে ভালোবাসে, আর যখন ঘৃণা করে তখন সর্বস্ব দিয়ে ঘৃণা করে। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলেও আবরিশাম করেনি, বাইরে থেকে ডিনার সেরে এসেছে। মিঠি বুঝতে পারল আবরিশাম তাকে পছন্দ করছে না, কারণ সকালেও ব্রেকফাস্ট না করে বেরিয়েছে, এবং কি সে বাসায় ফেরার পর থেকে একসাথে বসে খেতে দেখেনি আবরিশামকে। শুধু আবরিশাম না, আফওয়ানও তার সাথে কথা বলেনি আসার পর থেকে। মামনি না চাইতেই মলিন মুখে মেপে মেপে কথা বলেন, যেন কথা বলতে অনিচ্ছুক। দেয়ালে পিঠ থেকে গিয়েছে বুঝতে পারল মিঠি। কিশোরী বয়সে আবেগের স্রোতে গা ভাসিয়ে আজ তার করুণ দশা। অথচ সে ছিল তার মামনির চোখের মণি, তার মামাতো ভাইদের আদরের মণি। তার মামনির কোনো মেয়ে নেই, তাই তাকে খুব আদর করতেন। অন্য মামিদের মতো হিংসুটে না। ভারাক্রান্ত মনে ব্যালকনিতে এসে দাঁড়ায়। চোখ পড়ল বাগানে। তার মামা একটি বেঞ্চে একা বসে আছেন অন্ধকারে। অন্ধকার নয়, লাইট জ্বলছে। বাসা থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় মামার কাছে। খেয়াল করলো তিনি অন্যমনস্ক হয়ে বসে আছেন, কিছু একটা নিয়ে চিন্তিত বোধহয়। মামার পাশে গিয়ে বসলো। কাঁধে হাত রাখতেই এক পলক তাকান তিনি। তুমি ঘুমাওনি? না। কিছু বলবে? মাথা নাড়াই। বলো। আমি কলেজ থেকে হল পেয়েছি, তাই হলে উঠতে চাই মামা। এখানে কি সমস্যা? সমস্যা নেই, এমনিতেই হলে থাকলে ভালো হবে। পড়াশোনার প্রতি আর একটু সিরিয়াস হতে পারবো। তোমার পড়াশোনায় এখানে তো কোনো ঝামেলা দেখছি না। মিঠি তার মামাকে বোঝাতে পারছে না কিছু। তোমার স্বামীর ব্যাপারে কিছু ভেবেছো? না। কি ডিসিশন নিবে?
সেটা এখনো ভেবে দেখিনি। আবৃসামও মুখ ফিরিয়ে নিয়েছে। মৌন রইল মিঠি। শোনো, তোমায় আমি কিছু কথা বলতে চাই। মামার দিকে তাকায় মিঠি। দেখো, জীবনটা তোমার, আমার নয়। তোমার মাকে কথা দিয়েছিলাম আমি তোমার খেয়াল রাখবো। যতটুকু পেরেছি তাই করেছি। মাঝখানে দিয়ে তোমরা বাবা মেয়ে নিজেরাই নিজেদের জীবন নষ্ট করে ফেললে, এতে আমার কোনো হাত নেই। আমি আমার সাধ্য অনুযায়ী যা পেরেছি তোমাকে সুখে রাখার জন্য তাই করেছি। এখন কথা হচ্ছে, তুমি ছোট না, যথেষ্ট বড় হয়েছো। আর তুমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং ম্যাচিউর। তোমাকে বোঝানোর মতো হয়তো সেই জ্ঞান আমার নেই, তবে কাদায় পড়ে থাকা ঝিনুকের মধ্যেও যেমন মূল্যবান মুক্তা থাকে, তেমনি সাধারণ লোকের অহেতুক কথার মাঝেও মূল্যবান কথা থাকতে পারে। তাই অভিজ্ঞতা থেকে বলবো, আবেগের বশবর্তী হয়ে মানুষ জীবনে অনেক ভুল করে। তুমি ভুলের পাশাপাশি অন্যায়ও করেছো, বেইমানিও বলা যায়। সে যাই হোক, বললেই ডিভোর্স হয়ে যায় না। ডিভোর্স মুখের কথা না, আমি জোর করছি না। তোমার জন্য কোনটা ভালো হবে সেটা করো। তবে আমি চাই তুমি অতীত মনে করে বর্তমান ভবিষ্যৎ নষ্ট করো না। শোনো, তোমার থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, আমি বাদে। আমি আজ আছি, কাল নেই। সেই ঠিকঠাকও সেই ঠিক ঠিকানাও নেই। তোমার বাবা মনিরাকে ডিভোর্স দিয়ে গা ঢাকা দিয়ে আছে, কোথায় আছে জানি না। তোমার কোনো ভাই বোনও নেই যে তোমায় আগলে নিবে। তাই বলবো, অতীত মনে না করে তুমি ক্যারিয়ার গড়ায় মন দাও। আগে নিজের পড়াশোনা, ক্যারিয়ার অর্থাৎ নিজেকে প্রতিষ্ঠিত করো, বাকি সব পরে। যে যাবার সে যাবে, যে থাকার সে আজীবন তোমার জন্য অপেক্ষা করবে। তাই বলবো, নিজেকে প্রতিষ্ঠিত করায় মনোযোগ দাও। নীরবে মাথা নাড়ালো মিঠি। এই জগতে মানুষ যত নরম তত নির্যাতিত। তাই নরম থাকা চলবে না। কাউকে বিশ্বাস এবং কারো উপর আস্থা রাখা যাবে না, কারণ অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। নিশ্চয়ই সেটা এখন ক্ষণে ক্ষণে টের পাচ্ছ। মাথা নাড়ালো মিঠি। শোনো, জীবন থেমে থাকার জিনিস নয়। জীবন মানেই এগিয়ে যাওয়া। সকল খারাপ সময়ের গল্প বাদ দিয়ে ভালো সময়ের দিকে এগিয়ে যাওয়ার নামই জীবন। তাই বলবো, নিজের পায়ে দাঁড়াও, নিজের খুশির কারণ নিজেই হও। কারণ আজ যে আছে, কাল সে নাও থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন তোমায় মন দিয়ে পড়াশোনা কন্টিনিউ করতে হবে। আর মনে রেখো, ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা, আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা। তাই বলবো, মন যাই বলুক, মনকে প্রশ্রয় দিও না। মনের বিরুদ্ধে চলো। মন সবসময় ভুল মানুষকেই চায়, ভুল কাজকেই বেছে নেয়, আর ভুল পথ কখনো সঠিক হতে পারে না। যে ভালোবাসে সে শরীর খুঁজবে না, নিজের সম্মানের সাথে কোনো আপোষ না। তাতে অমন 10-12 জন চলে যাক। জীবন ইয়ার্কির জায়গা না। কোনো কোনো উদ্দেশ্য বলেছি, আশা করি সেটাও বুঝতে পেরেছ। মাথা নাড়ালো মিঠি। অতএব এখন আর কারোর মায়ায় জড়ানো যাবে না, কারণ মানুষ পাখির মতো আসবে, কিছুদিন থাকবে, আবার উড়ে যাবে। অতঃপর তোমাকে শিখতে হবে তোমার চেষ্টায় যা হয় তাতেই সন্তুষ্ট থাকবার, কারণ তোমার জন্য কেউ কিছু করবে না। কিন্তু একটা ভুল করে দেখো, সারা দুনিয়া তোমাকে নিয়ে বিচার করবে, আর সেটা টেরও পাচ্ছ। হ্যাঁ, সবশেষে এটাই বলবো, যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়া উত্তম। আর জীবনে যতবার ভেঙে পড়ার ঝড় আসবে, ততবার নিজেকে গড়ার সুযোগ পাবে। তবে তোমাকে ভেতর থেকে শক্ত হতে হবে, বুঝতে পেরেছ? মাথা নাড়ালো মিঠি। তাই বলবো, নিজেদের প্রতি নিজে আত্মবিশ্বাসী হও, নিজেকে অনুপ্রেরণা দাও, আবেগকে নিয়ন্ত্রণ করে বিবেকবান হওয়ার চেষ্টা করো, নিজেকে মোটিভেট করো, তোমার লক্ষ্য স্থির করো। আমি নিজের প্রতি বেশ আত্মবিশ্বাসী মামা। খুব ভালো। আমি নিজেই নিজেকে অনুপ্রেরণা দেই, সাহস, মনোবল, আস্থা যোগাই। আমি নিজেকে মোটিভেট করতে জানি, খারাপ সময় সামলে নিতে পারি। আমার কারো কাছে মন খারাপের ঝুড়ি নিয়ে বসতে হয় না, কারো কাছে থেকে সান্ত্বনা নেওয়ার প্রয়োজন পড়ে না। আমি খুব পরিমাণ করে চলতে জানি।
আমি খুব পরিমাপ করে চলতে জানি। যেখানে যতটুকু দেওয়ার প্রয়োজন সেখানে ঠিক ততটুকুই দিয়ে থাকি, আবার যেখানে আমার যাওয়া সাজে না, বেমানান, সেখান থেকে নিজেকে গুটিয়ে নেয়। আমি খুব আনন্দের সাথে একা চলতে পারি। আমার আত্মবিশ্বাস, সাহস, মনোবল, আস্থা আমার সঙ্গী। আমার বিশ্বাস আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। মৃদু হাসলেন আহসান সাহেব। এই তো গুড গার্লের মতো কথা। আমার জন্য দোয়া করো। মাথায় হাত বুলিয়ে দিলেন। মামার কাঁধে মাথা রাখলো হঠাৎ। আর একটা কথা, জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম। জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গিয়েছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও, নিজেকে বোঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই। এমন হালকা আঘাতে কান্না পেল, একা একা গোপনে কেঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না। মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না। জানোই তো, মানুষ বড় নির্দয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে কটা ঢিল মেরে আরও বেশি ভেঙে দিয়ে পৈশাসিক আনন্দ পায়। নীরবে মাথা নাড়ালো মিঠি। সবশেষে বলবো, মেয়েদের আত্মসম্মান থাকাটা জরুরি, আর আত্মসম্মানের জন্য কখনো কখনো কষ্ট পাওয়াই ভালো। কেননা কষ্টই মানুষকে পরিবর্তন এবং শক্তিশালী করে তোলে। ফের নীরবে মাথা নাড়ালো। হুট করে মামার কোলে মাথা রেখে শুয়ে পড়ল মিঠি। মুচকি হাসলেন তিনি। আস্তে আস্তে চুলের ভাঁজে আঙুল ডুবিয়ে হাত বোলাতে লাগলেন। দুহাতে মামাকে জড়িয়ে ধরল মিঠি। মামার সান্নিধ্যে আসতেই, মামার থেকে অনুপ্রেরণা এবং মনোবল পেতেই হঠাৎ ইমোশনাল হয়ে পড়ল। এক এক করে সবাইকে মিস করছে। শেহজাদের কথাও মনে পড়ল, বেবিটার কথাও। কত স্বপ্ন ছিল বেবিটাকে নিয়ে। বুঝতেই দু চোখ বুঝতেই টুপ করে জল গড়িয়ে পড়ল চোখের কোণ বেয়ে। সে যখন চলে আসছিল, শেহজাদ কি পারতো না তাকে জড়িয়ে ধরে আটকে রাখতে? এইটুকু কি বলতে পারতো না, চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই, তোমাকে কেমন অসুস্থ দেখাচ্ছে? তার মন রক্ষার্থে মিথ্যা বলে হলেও কি এইটুকু বলতে পারতো না? শবনম জাহান্নামে যাক, আমাদের সন্তান সব কিছুর শীর্ষে। বাচ্চাটা তো সে একা নেয়নি, শেহজাদ চালাকি করে নিয়েছে। ভেবেছিল সন্তান দিয়ে তার ক্যালিফোর্নিয়া আসাটা আটকাবে, আর সেও সন্তানের মায়ায় পড়ে তার ক্যারিয়ার লক্ষ্যভ্রষ্ট করবে। তাই তো মামার সাথে প্ল্যান করে মিথ্যা বার্থডে পার্টি করে শপিংয়ের কথা বলে বাসা থেকে বেরিয়ে নির্জন ফুটপাতে এসেছিল তার রিভেঞ্জ নিতে। সে জানতো তার মামাদের কনস্পায়ার সম্পর্কে, কারণ বড় মামি তার পূর্বেই সব বলে দিয়েছিলেন ফোনে। আর তাকে না পেলে পাগল হয়ে যাবে তিন মামা। কিন্তু শবনম এসে সব কিছু নষ্ট করে দিয়েছে। সেজন্যই ওইভাবেই মেরেছে। ওইভাবে মারতো না, তাকে অসমতল জায়গায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে আঘাত পেতেই, এর কিছুক্ষণ পর ব্লাডের উপস্থিতি পেতেই মিঠি দিকবেদিক শূন্য হয়ে হাইপার হয়ে এলোপাথারি মেরেছিল। অন্যদিকে শেহজাদের সাপোর্টও পাচ্ছিল না। তারপরেও হসপিটালে ছিল ৩-৪ দিন, তাও একা একা। একটা বারও শেহজাদ আসেনি। অসুস্থ শরীরে এক বুক কষ্ট নিয়ে এয়ারপোর্টে অপেক্ষা করেছিল, হয়তো শেহজাদ আসবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে শেহজাদ এলো না। ভাবতেই মনটা আরও ভেঙে গেল মিঠির। একটা কথা বলি, ভাবনাচ্যুত হলো মিঠি। মাথা নাড়িয়ে সায় দিল। আভরিসামের মুখোমুখি হও, তাকে একবার সরি বলার প্রয়োজন তোমার। ছেলেটা তোমার জন্য অনেক করেছে, সে হিসাবে তোমায় দিতে আমি ব্যর্থ। মনে রইল মিঠি। সরি বলবে কিভাবে? আভরিসাম তো তাকে ইগনোর করছে। কতটা ঘৃণা জমিয়েছে তা তার ইগনোর করার সিস্টেম দেখলেই বোঝা যায়।
তার পাশ দিয়ে হাঁটতেও আভৃশাম 10 হাত দূর দিয়ে হাঁটে, যেন ছোঁয়া লাগলে অশুচি হবে। অনুতপ্ত হলো মিঠি। আসলে আভৃশামের সাথে খুব অন্যায় করে ফেলেছে। শেহজাদকে পেতেই আভৃশামকে ভুলে গিয়েছে। এই সব ভাবতে ভাবতে দু চোখ ভেঙে এলো। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল মিঠি। ভারী শ্বাস টের পেতে আহসান সাহেব বুঝতে পারলেন মিঠি ঘুমিয়ে পড়েছে। প্রায় অনেক রাত হয়ে গেল। কায়নাত কাজিন হয়তো ঘুমিয়ে পড়েছে। উনি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন এবং ঘুমিয়েও পড়েন। স্বাস্থ্যবিধি মেনে চলেন তিনি। মিঠিকে জাগাতে গিয়েও কেন জানি পারলেন না। কাঁচা ঘুমে জাগিয়ে দিলে যদি মাথা ব্যথা করে কিংবা ব্রেইনে প্রেশার পড়তে পারে। আরও কিছুক্ষণ ওইভাবেই বসে রইলেন। মিঠির ঘুম ভারী হলো আরও। লাইটের আলোয় এক পলক তাকালেন, ঠিক যেন আনিকা ঘুমিয়ে আছে। মিঠি মায়ের নয় বাবার মতো মুখের আদল পেলেও চোখগুলো মায়ের পেয়েছে। যখন বড় বড় চোখগুলো ঝাপটিয়ে তাকায় তখন আহসান সাহেবের মনে হয় আনিকা তাকিয়ে রয়েছে। কি জীবন্ত চোখ মা মেয়ের। চোখের পাপড়িগুলো কি লম্বা লম্বা, যখন পাপড়ি ঝাপড়ায় কি সুন্দর দেখায়। ভাবভঙ্গিমা এবং রাগজেদ সব আনিকার মতোই। আনিকাও জেদি ছিল বাবার একমাত্র কন্যা বলে। ভাগ্যিস বাবার মতো হ্যাবলা হয়নি। বাপ তো কিছু হলেই হাঁটু কাঁপে। মেয়ে হয়েছে তার উল্টো। এজন্যই মূলত মোশাররফ সাহেবকে ওনার বাবা কন্যার স্বামী হিসাবে মানতে চাননি। কারণ সুদর্শন হলেও ব্যারিস্টার আনিকা করিম মল্লিকার স্বামী হিসাবে একটা অযোগ্য লোক ছিল মোশাররফ সাহেব। ল্যাপটপ অফ করে ব্যালকনির ডোর অফ করতে এসে আভৃশামের চোখে পড়ল গার্ডেনে। লাইটের আলোয় দেখল তার বাবা ঝুঁকে বসে আছে। চিন্তিত হলো আভৃশাম। তার বাবা অসুস্থ? এত রাতে বাগানে বসে রয়েছে, বুকে ব্যথা ওঠেনি তো? লম্বা লম্বা কদম ফেলে গার্ডেনে এলো। বাবার দিকে এগিয়ে আসতেই চোখ তুলে তাকালেন। এখানে কি করছো? একটু বসেছিলাম। রাত কয়টা খেয়াল করেছো? বসে রইলে যে? মেয়েটা ঘুমিয়ে পড়েছে, ডেকে দিলে না কেন? থাক ঘুমাক। ফাজলামো করছো ড্যাড? চেঁচিও না। ওকে ডেকে দাও, ঘুমাতে যাক। আহ্লাদের শেষ নেই। এত কথা না বলে ওকে ওর রুমে দিয়ে আসো। মাথা ঠিক আছে তোমার? আছে বলেই বলছি। সম্পর্কে তুমি ওর ভাই হও। একটু কোলে নিয়ে দিয়ে আসলে মহাভারত অশুদ্ধ হবে না। একটু কোলে তুলে নিয়ে যেতেই পারো। ঠিক আছে, আপনি বসে থাকুন। হাঁটা ধরল আভৃশাম। আফওয়ানকে বলো ওকে ওর রুমে দিয়ে আসতে। হাতগুলো মুষ্টিবদ্ধ করলো আভৃশাম। আফওয়ান কোলে তুলে নিয়ে যাবে। মানছে মিঠিকে ঘৃণা করে, কিন্তু ভালোবাসাগুলো তো কমেনি। এক আকাশ সমান এই মেয়েটা তার দুর্বলতা। থ্রেট দিচ্ছ? কোমরে ব্যথা করছে। বিরক্তিকর দৃষ্টিতে তাকালো মিঠির দিকে। মহারানী আরামে ঘুমাচ্ছে। দুইটা থাপ্পড় মেরে উঠিয়ে দিতে ইচ্ছে করছে। আর এক পলক তাকালো মিঠির দিকে। বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে কি সুন্দর করে ঘুমিয়ে আছে তার বাবার কোলে। আর তার বাবাও এখনো কি সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছু কিছু সময় কিংবা ক্ষেত্রে মেয়েদেরও হার মানিয়ে যায় বাবা কিংবা মামার ভালোবাসা, যার জলজান্ত প্রমাণ আহসান সাহেব। কিছু না বলে হুট করে পাজা কোলে তুলে হাঁটা ধরল আভৃশাম। বুঝতে পারল ভালোই স্বাস্থ্য হয়েছে মিঠির। ওজন 60 কেজি হবে প্রায়। এই তো সেদিনও মেয়েটাকে কত পিচ্ছি দেখেছিল। বার্বি ডলের মতো ছোট ছোট ফ্রক পরে সারা বাসায় হাঁটাহাঁটি করতো, দৌড়াতো, খেলতো। ওটা সেটার বায়না ধরতো। মিঠির বায়নার আর এক নাম আভৃশাম ভাইয়া। পিছু পিছু হাঁটছেন আহসান সাহেব। মতলব কি তোমার বলো তো? কোথায়? ওর কাছাকাছি রাখতে চাইছো? আমার মনে হচ্ছে তুমি ওর কাছাকাছি আসতে চাইছো। ফেলে দিব এখানে, তোমার ইচ্ছা। বাবার দিকে ফিরে হাত ঢিলে করে ফেলে দিতে নিতেই আচমকা ঘুমের ঘোরে মিঠি দু হাতে আঁকড়ে ধরল আভৃশামের গলা। ধক করে উঠল বুকটা। শ্বাস আটকে রইল আভৃশাম।
থামলে কেন? হাঁটো। আবারও পা চালায়। মিঠির শরীর থেকে মেয়েলি মিষ্টি সুবাস এসে নাকে লাগলো। চোখ জোড়া বন্ধ করে আবারও হাঁটতে লাগলো। বেডরুমে নিয়ে আস্তে করে শুইয়ে দিয়ে বেরিয়ে এলো। শোনো, বলো। মিঠি হলে থাকতে চাই। সো হোয়াট? বুঝে শুনে কথা বলো। হলে থাকলে তো কোনো সমস্যাই দেখছি না। আরও ভালো হয় একটা প্রতারক বেইমানের চেহারা দেখতে হবে না। থামবে তুমি? চুপ করলো আবরিশাম। শোনো, উপর দিয়ে মেয়েটাকে স্ট্রং দেখালেও সে কিন্তু চরম ডিপ্রেশনে ভুগছে। ওকে এখন একা ছাড়াটা ঠিক হবে না। আবার ইম্পর্ট্যান্ট ক্লাসগুলোও একদিনও মিস দেওয়া যাবে না। তো আমি কি করতে পারি? ধরো, ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এখন যদি আবারও কাউকে ভালো লাগে, তার সাথে জড়িয়ে যায়, তাহলে তাতে আমি কি করব? আবরিশামের গা ছাড়া ভাবটা ভালো লাগলো না আহসান সাহেবের। মিঠির মারপিটের অভ্যাস রয়েছে। হলের কারোর সাথে কিছু নিয়ে মারপিট লাগতে পারে। আর এটা আমেরিকা, বাংলাদেশ নয় যে যা ইচ্ছে তাই করা যাবে। প্রতিটি জায়গায় জায়গায় পুলিশ আর রুলস কতটা কড়া তা তোমার চেয়েও ভালো আর কেউ জানে? একদিকে কলেজ থেকে বহিষ্কার তো হবেই, সাথে জেলেও যাবে। ক্যারিয়ারটাও ধ্বংস হবে। আর জেল জরিমানা তো আছে। আপাতত ওর এখানে থাকাটা জরুরি মনে করি। আপনার ইচ্ছে? আপাতত ওর দিকে একটু নজর দিও, কয়েকদিন সাথে বডিগার্ডও দিও। আর প্রতিদিন তুমি পৌঁছে দিও কলেজে। প্রতি উত্তর না করে রুমে চলে গেল আভৃশাম। তার বাবার কত চিন্তা মিঠির জন্য। কই, তাদের জন্য তো কখনো এত চিন্তা করে না তার বাবা। খুব রাগ উঠল। এই মানুষটাই সবসময় তাকে প্রেশার ক্রিয়েট করতো। তুমি আমার বোনের মেয়েকে সুখে রাখতে পারবে না। তুমি ওর যোগ্য না। জীবনেও তুমি সাকসেস হতে পারবে না। তুমি ভালো একটা ক্যারিয়ার গড়তে পারবে না। তোমার দ্বারা কিছুই সম্ভব না। শুধু টাকা কামাও আর টাকা কামাও, ব্যাস। ইত্যাদি ইত্যাদি। ক্যারিয়ার গড়ার জন্য এত এত প্রেশার ক্রিয়েট করতো আর বকতো যে বাবার উপর ক্রোধে বদমেজাজি হয়ে ওঠে এক সময়। ব্যাস, এরপর ক্যারিয়ার গড়ে টাকা পয়সা কামাতে গিয়ে হুট করে কোথা থেকে আর একজন এসে তাদের নাকের ডগা দিয়ে তার হবু বউকে নিয়ে গেল যে তারা টেরই পেল না। বাহ, খুব সুন্দর সিস্টেম। তাচ্ছিল্য করলো আবৃশাম। একটা সিগারেট ধরালো। সিগারেট সে খায় না, কিন্তু মিঠি আসার পর থেকে খাওয়া শুরু করেছে। কষ্টগুলোকে উড়াই দেওয়ার আর প্রতি রাতের আকাশে কষ্টগুলোকে ধোয়ায় উড়াই হাওয়ায় আর প্রতি রাতের আকাশে। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। বাইরের দিকে তাকিয়ে লম্বা একটা টান দিল সিগারেটে। কবে থেকে সিগারেট খাও? চুপ রইল আবৃশাম। আগে তো খেতে দেখিনি। ঘুমাসনি? আসছিল না। মিঠির জন্য, তাই না? আমি কোলে তুললে তোমার খুব জেলাস হতো, তাই না? পুরুষ তার শখের নারীর পাশে তার আপন মায়ের পেটের ভাইকেও সহ্য করতে পারে না। বেশ জানি। আচ্ছা বলো তো, অবিবাহিত মেয়েরা একটা বিবাহিত পুরুষের প্রতি কোন রুচিতে আকৃষ্ট হয়? মানে কোন বিবেকে? তুমি তো একজন সাইকিয়াট্রিস্ট। তোমার এটা নিয়ে গবেষণা করা প্রয়োজন, ব্রো। কারণ তোমার ফিয়ান্সে এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে, তাই এটা গবেষণা করে একটু জেড সব জানা জরুরি। সো কাল থেকে কাজে লেগে পড়ো। আর সেটা না হয় মিঠিকে দিয়ে শুরু করো। সেই তোমাকে হেল্প করতে পারবে এই গবেষণায়। আর তোমারও সকল প্রশ্নের উত্তর জানা হয়ে যাবে। কষিয়ে কানের নিচে মারবো একটা। এই সব ফালতু জিনিস গিয়ে গবেষণা করার সময় নেই আমার। সেখানে আবার একটা বেইমান থেকে হেল্প নিয়ে প্রশ্নই ওঠে না। আত্মসম্মান বলেও একটা কথা আছে। তো জানতে চাইলে যে
তুমি তো সাইকোলজিস্ট, নানান রকমের মানুষের মন মানসিকতা সম্পর্কে তোমার খুব ভালো ধারণা রয়েছে। অবশ্যই তোমার জানার কথা। এগিয়ে এলো আফওয়ান, তাকিয়ে রইল ভাইয়ের দিকে। তার ভাই তার সামনে সিগারেট খাচ্ছে আরাম করে, কিন্তু তার কেমন লজ্জা লাগছে। আশ্চর্য, আমার মুখ দেখার জন্য এসেছিস নাকি? একদম না। কিছু বলার থাকলে বল, না হলে ভাগ, আর নয়তো লাথি মেরে নিচে ফেলে দিব ক্যাকটাসের উপর। আতঙ্কিত হলো আফওয়ান, চট করে ব্যালকনির নিচের দিকে তাকালো। শরীরটা শিউরে উঠল। অবশ্য তার ভাইয়ের দ্বারা সব সম্ভব। এছাড়াও নিচে ক্যাকটাসে পরিপূর্ণ। একবার পড়তে পারলেই চিৎপটাং, আম ছালা সব যাবে। আচ্ছা, এত রাতে যে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ, ভয় করে না? কিসের ভয়? ভূত প্রেতের। এই জগতে আদৌ ভূত প্রেত বলে কিছু আছে কি না জানি না, খুব একটা ভয়ও পাই না এগুলোকে নিয়ে। তবে ভয় তো পাই মানুষকে, মানুষের মুখোশকে, যাদের বাহ্যিক আচরণ সৌন্দর্যের ডালি দিয়ে সাজানো আর ভিতরটা কুৎসিত কদর্য। আর হ্যাঁ, এই সমস্ত মানুষগুলোর থেকে সর্বদা দূরে থাকতে চাই আমরা। কিন্তু দুর্ভাগ্যবশত এই সমস্ত মানুষগুলোর সাথে আমাদের পরিচয় হয়, বন্ধুত্বও হয়, তাই না? জানো, একজন পুরুষ যখন কোনো নারীর কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে, তখন অন্য নারীরাও তাকে আকর্ষণীয় ব্যক্তি বলে মনে করে। কেন? কারণ বিবাহিত পুরুষেরা বেশি নির্ভরযোগ্য বলে মনে করে অধিকাংশ নারী। তার কারণ এই পুরুষ একটি সম্পর্কে তার নির্ভরযোগ্যতা প্রমাণ করেছে। এমনকি বিবাহিত পুরুষদের অভিজ্ঞতা ও পরিণত মন মানসিকতা অনেক ক্ষেত্রেই আকৃষ্ট করে নারীদের। তার কারণ সম্পর্কের বিভিন্ন মোড় সামলে নিতে বিবাহিত পুরুষেরা অবিবাহিতদের চেয়েও বেশি সক্ষম বলে মনে করে নারীরা। কেন? তার কারণ বিবাহিত বা একবার সম্পর্কে জড়িয়েছে এমন পুরুষেরা বারবার সম্পর্কে জড়াতে দ্বিধাবোধ করে, যা সম্পর্কে স্থায়িত্ব দিতে পারে। আচ্ছা, তারপর অন্যদিকে অবিবাহিত পুরুষদের চঞ্চলতা অনেক ক্ষেত্রেই নারীদের পছন্দসই নয়। বিবাহিত পুরুষদের পরকীয়ায় জড়ানো বড় এক ঝুঁকি। যখন কোনো পুরুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে, তার মানে হলো দ্বিতীয় নারীর জন্য বড়সড় ঝুঁকি নিতেও প্রস্তুত তিনি। মূলত এজন্যই অবিবাহিত নারীরা বিবাহিত পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয়। কারণ তাহলে এগুলো আচ্ছা, তাহলে আমার মধ্যে কিসের এমন কমতি ছিল যে যার জন্য সে এমন একটা লোকের সাথে জড়ালো? পিকচার দেখেছিলে? এক রিকশা হয় একটা লোক। ব্রো, আমি ভাবতেছি এত কালো, তেমনি মোটা, আরও ভুঁড়িওয়ালা, অন্যদিকে বয়স্ক এবং ডিভোর্সিও। বাট সে কোন রুচিতে, কোন বিবেকে, কিভাবে পছন্দ করলো এই মানুষটাকে? একটা প্রশ্ন থেকেই যায়। মানুষটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছি না, সব মানুষই আল্লাহর সৃষ্টি, আর মানুষের তেমন বিশেষ সৌন্দর্য নেই। সব কিছু নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। যাকে ভালো লাগে তার কপালে বয়স্কের যাকে ভালো লাগে তার কপালের বসন্তের কালো দাগটাও সুন্দর মনে হয়, আর যাকে ভালো লাগে না তার গালের টোলটাও মনে হয় মাংসের অভাব। অতএব ও কিন্তু হাতে ধরে ওর এই অবস্থা করেছে। কিন্তু কেন করলো ও? ও তো অনেক সময় সুযোগ পেয়েছিল এখান থেকে বেরিয়ে আসার। হায় আল্লাহ, কেউ একজন তাকে সাধনা ছাড়াই পেয়ে গেল, আর আপনজন হাজার সাধনা করেও তাকে পেল না। এ কেমন আল্লাহর নিয়তি, এ কেমন তাকদীর! আগে বাবা গায়ে খুব হাত তুলতো, এখন আর তুলে না। এতদিনে বুঝতে পারতাম বড় হওয়ার পরে বাবা কেন গায়ে হাত তোলে না। কারণ তিনি খুব ভালো করেই জানতেন, যত বড় হব পরিস্থিতির কাছে একের পর এক ধাক্কা খাবো। আসলেই, তবে ধাক্কাটা খুব বড়সড় আর
কল্পনাতীত ছিল। আর আমার জীবনে কোনো কিছুই সহজ হয় না। নিজে যাদের রাস্তা দেখায় তারা খুব সহজে সেই পথ ধরে চলে যায়, কিন্তু আমার জন্যই সেই পথে কাটা পড়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলল আভৃসাম, আনমনা হয়ে বলল, জানিস, ছেলেরা মায়ের মতো একজনকে চাই, ঠিক মায়েরই মতো স্নিগ্ধ, আটপৌরে, সাধারণ, জেদি হোক, তবে মায়ের মতো কোনোদিন ছেড়ে না যাক এমন একজন, যার আদলে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা যায়। আর আমিও এমন একজন চেয়েছিলাম, রূপবতী কিংবা গুণবতী নয়, কিন্তু দেখ আমার ভাগ্যটা খারাপ। আচ্ছা, এত কিছুর পরেও কি এখনো ভালোবাসো তাকে? সিগারেটে লম্বা একটা টান দিয়ে ধোঁয়াগুলো উড়িয়ে দিল, তাকিয়ে রইল কুণ্ডলীর ন্যায় আকাশের দিকে যাওয়া ধোঁয়াগুলোর দিকে। সাপের মতো কি সুন্দর করে আঁকা বাঁকা হয়ে উড়ে যাচ্ছে। গোলাপের কাঁটা আছে জেনেও সবাই গোলাপকে ভালোবাসে, কাঁটা ফুটবে জেনেও গোলাপকে ছুঁতে ইচ্ছে করে। একেই বুঝি বলে মোহ। কিন্তু তার প্রতি আমার কোনো মোহ নেই, যা আছে সবটাই ভালোবাসা। আর ওকে ঘিরেই আমার জগৎ। আমি যে ওকে ভালোবাসি তা ওর রূপের জন্য নয়, কিংবা গুণের জন্যও নয়। ভালো না বেসে থাকতে পারি না বলেই ভালোবাসি। এই ভালোবাসাটুকুই আমার প্রাণের পিদিমকে জেলে রাখে। তাই এটা সত্য যে ঘৃণা করলেও এখনো তাকে ভালোবাসি। তাকে ভুলে যাওয়ার জন্য তো ভালোবাসিনি। আর যাকে একবার ভালোবাসা যায় সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপীও হয়, তবুও তাকে ঘৃণা করা সম্ভব নয়। যদি ঘৃণা করা সম্ভব হয় তবে সেটা ভালোবাসা নয়। একটা দীর্ঘশ্বাস ফেলল। এত ভয়ঙ্করভাবে প্রতারিত হওয়ার পরেও আমি তাকে এখনো অসম্ভব রকমের ভালোবাসি। আর যাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, সে মানুষটা আমার সাথে চিট করেছে। জানিস তো, মানুষ দুটো জালে আটকে গেলে সহজে বেরিয়ে আসতে পারে না, মায়াজাল আর বেড়াজাল। তদ্রূপ আমিও। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আফওয়ানের। অবশ্য মিঠির এটা করা উচিত হয়নি। আবেগের স্রোতে গা ভাসিয়ে এখন নিজেও সুখে নেই। এই ঘটনা থেকে একটা চরম শিক্ষা পেলাম। আফওয়ানের দিকে তাকায় আভৃসাম। শিক্ষাটা হচ্ছে এই, অতিরিক্ত আশা অতিরিক্ত কষ্ট দেয়। হয়তো আমরা আশা করি তার প্রায়োরিটি লিস্টে সবার উপরে থাকবো। আমরা আশা করি সেই মানুষটা আমাদেরকে আমাদের মতো করে ভালোবাসবে। আমরা আশা করি সে আমাদেরকে মিস করবে। তারপর আমরা দেখলাম আমরা ভুল। আমাদের আশা আমাদেরকে মারাত্মক কষ্ট দেয়, যা বলে বোঝানোর মতো না। ভুল মানুষের প্রতি আশা রাখাটাও এক ধরনের পাপ। এছাড়াও আরেকটা শিক্ষা হলো, কাউকে ভালোবাসলে সময় ফুরিয়ে যাওয়ার পূর্বেই বলে দিতে হয়। সময় ফুরিয়ে গেলে তখন আর কিছু করার থাকে না। আর এই পর্যায়ে তুমি দেরি এবং ভুল দুটোই করে ফেললে। সে তো জানতো আমাদের বিয়ে ঠিক হয়ে রয়েছিল, তাই আশা রেখেছিলাম, আর এটাই ছিল ভুল। দোষটা ঠিক কার তা জানি না, তবে এই পৃথিবীতে কেউ সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে জানে না। যাকে সবচেয়ে বেশি অন্ধের মতো বিশ্বাস করে সেই বেইমানিটা বেশি করে, যার ফল আমিও হাতে নাতে পেয়েছি। আনমনা হয় আভৃসাম। হাতের মধ্যে জ্বলজ্বল করা ধূমায়িত শলাকাটা আভৃসাম অবিরাম জ্বলছে। কুণ্ডলী পাকিয়ে সেদিকে তাকিয়ে রইল দুই ভাই। কুণ্ডলীটা এখনো সাপের মতো কি সুন্দর করে বাঁকা হয়ে উড়ে যাচ্ছে উপরে। ওকে ভালোবেসে কতবার যে সে সুখে মরে যেতে ইচ্ছে করেছিল আমার, তাও জানে না। ও জানে না ওর জন্য এতগুলো বছর ধরে আমার বুকের কোন জায়গাটা সংরক্ষিত করে রেখেছিলাম। আমি ও কোনোদিন জানবেও না। ওর জন্য আমি বহু শীতের রাতে খোলা ছাদে দাঁড়িয়ে আকাশে তারা গুনতে পারি। প্রচণ্ড কাঠফাটার রোদে পিচঢালা রাস্তায় শুয়ে থাকতে পারি
উদম শরীরে। ওর জন্য এক পায়ে ঠায় দাঁড়িয়ে থাকতে পারি পুরো 14 বছর। অথচ আমার জীবনে যতগুলো আনন্দ এসেছে তার সবই কেড়ে নিয়েছে ও। কেবল ওর চিন্তায় ওকে সুখী করতে পারবো তো। কিন্তু ও ভেবেছে অন্য কথা। ওর মনে ছিল অন্য কিছু, যা আমি বিন্দুমাত্রও টের পাইনি। ভাইয়ের দিকে তাকায় আফওয়ান। কেমন অসহায় লাগছে তার ভাইকে আর নিজেকেও। সে যদি জানতো আমি তাকে কতটা চাই কিংবা কতটা ভালোবাসি, তবে সে চোখ বন্ধ করে বলতো আমি এই দুনিয়ায় সবচাইতে ভাগ্যবতী নারী। আবরিশামের চোখগুলো ছলছল করছে। জীবনে এই প্রথম তার ভাইকে এমন অবস্থায় দেখলো আফওয়ান। নিশ্চয়ই ভীষণ দুঃখ পেয়েছে, নয়তো একটা পুরুষের চোখ এইভাবে ছলছল করতে পারে না, সত্যিই পারে না। চিৎকার করে বলতে ইচ্ছে হয়, হে সৃষ্টিকর্তা, যার জন্য আমাকে তৈরি করনি তার জন্য এত ভালোবাসা কেন দিলে? বলো কেন দিলে? এত এত চাওয়ার পরেও, এত এত অপেক্ষার পরেও আমি কেন তাকে আমার করে পেলাম না? কেন? কতটা বিনা শর্তে ভালোবাসলে তাকে আমার করে পেতাম বলো তো? নীরব হয়ে গেল পরিবেশ পরিস্থিতি। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল আফওয়ান। কতটা কষ্টে পুষে রেখেছে তার ভাই, কতটা কষ্ট পুষে রেখেছে তার ভাই। তার ভাইয়ের অভিশাপ আর বুকের ভেতরের চাপা দীর্ঘশ্বাসগুলো সৃষ্টিকর্তা কবুল করে ফেললে কি যে হবে মেয়েটার। চরম ঘৃণা তৈরি হলো মিঠির উপর। নীরবতা ভেঙে বলল, আচ্ছা তাকে ক্ষমা করে অ্যাকসেপ্ট করতে পারবে? বললে তো এখনো ভালোবাসো। ভালোবাসলেই ক্ষমা করতে নেই। পাপকে পাপ বলার সাহস, অপরাধকে অপরাধ ভাববার মানসিকতা, প্রতারককে ঘৃণা করার শক্তি, ভুল মানুষকে ছেড়ে আসবার ক্ষমতা থাকাটা জরুরি। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব, সততা, আত্মসম্মানবোধ ও নিজস্ববোধ শ্রদ্ধা করার জন্য হলেও হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয়। মানুষের মতন বাঁচতে শিখতে হয়। যে পুরুষ তার শখের নারীকে যেমন ভালোবাসতে জানে, তেমন তার শখের নারীকে ছুরি দিয়ে হত্যাও করতে পারে। পুরুষের ভালোবাসা যেমন ভয়ঙ্কর রকমের সুন্দর, তেমনি পুরুষের ঘৃণাও ভয়ঙ্কর রকম। কথাগুলো বলার সময় আবরিশামের চোখে মুখে ঘৃণা আর ক্ষোভ দেখা গেল। 20 বছর পার হয়ে গেছে, ছেলেদের আর আবেগ, ইমোশন এগুলো কাজ করে না। কে ভালোবাসলো কে ভালোবাসলো না এসব নিয়ে আর মাথা ঘামায় না। এখন তাদের মস্তিষ্কে ভালোবাসার বদলে চিন্তায় পরিপূর্ণ থাকে। প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা, পরিবারকে সুখী রাখার চিন্তা, সাথে বাস্তবতার আঘাত তো ফ্রিতে আছেই। সব কিছু মিলিয়ে ছেলেদের জীবন 20 বছরের মধ্যেই সীমাবদ্ধ। বাকি জীবনটা কষ্টে কাটাতে হবে, এটা মেনে নিতে না চাইলেও এটা মানতে প্রতিটা ছেলেই বাধ্য। তদ্রূপ আমিও 20 বছর পর্যন্ত সুখে ছিলাম। এরপর শুরু হয় একের পর এক লড়াই। এত কিছুর পরেও তাকে ভালোবাসতে, ভালো রাখতে ভুলিনি। আজ আমি শূন্য। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন এবং যাদের যাদের গল্পটি ভালো লেগেছে অবশ্যই লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।